ওকে। তো আসসালামু আলাইকুম। তো আজকে কত তারিখ? আহ কত তারিখ না, 29 নাকি 30? 30 তারিখ, তাই না? তো 30 তারিখে আজকের ক্লাসের শুরুতে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়ছে। এটা বলে এক মিনিট বলেন। কোফি আনান জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘে কি কোনো মুসলিম মহাসচিব ছিলেন? ইয়েস অর নো? কমেন্ট বক্সে লিখো। জাতিসংঘে কোনো মুসলিম মহাসচিব ছিলেন কিনা? কে ছেলে, কে, ওনার নামটা কি? থাকলে কে ছিল বলো। মুসলিম মহাসচিব ছিলেন, নামটা কি? আচ্ছা, কেউ ছিলেন না তো। হ্যাঁ হ্যাঁ, না অনেকে বলছে ইয়েস, সেজন্য আমি বললাম আর কি। পর্তুগালি মুসলিম ছিলেন? আই ডোন্ট নো, আমি জানি না। আমার জানার মধ্যে কোনো মুসলিম মহাসচিব না, অনেকে ভুলভাবে প্রচলিত আছে কোফি আনান মুসলিম মহাসচিব ছিলেন। ওনার ওয়াইফ মুসলিম আর কি, কিন্তু উনি মুসলিম ছিলেন না। গেল। কোফি আনান যখন ক্লাস 8-এ পড়ে, সরি ক্লাস 7-এ পড়ে। ও বাদ দাও, 7-এর গল্প পরে। কোফি আনান যখন জাতিসংঘের মহাসচিব হলেন, তখন তখন সব ইয়ারা তোমার সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন সেক্রেটারিয়েট ভবনের সামনে, যে স্যার আপনার বাড়ি ঘানায়, শিক্ষিতের হার 20%, মানুষ খাইতে পায় না। কেমন একটা দেশের নাগরিক হয়ে আপনি জাতিসংঘের মতো বিশ্ব প্রতিনিধিত্ব করে এমন একটা সংস্থার সেক্রেটারি কিভাবে হলেন? তখন কোফি আনান কাঁদলেন, তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছিল, আর তিনি বললেন, আমি যখন যখন ক্লাস, সাউন্ড কি ঠিক আছে কিনা একটু বলো তোমার। জি সাউন্ড স্যার। কম ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার, হ্যাঁ, আরে সাউন্ড একটু ঠিক আছে। বাড়ালে ভালো হয়। এবার এভরিথিং ওকে। তো বললেন যে আমি যখন জাতিসংঘের মহাসচিব, সরি আমি যখন ক্লাস 7-এ ছিলাম, তখন একদিন আমার ক্লাস টিচার এসে ক্লাসে বললেন, একটা খাতা দেখায় বললেন, একটা খাতা, সাদা খাতা ছিল, সাদা খাতার মধ্যে এরকম কিছু আঁকাকি করতেন। আঁকাকি করে, আঁকাকি করে সব ইয়া স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তো সবাই বলছে, স্যার এখানে কিছু কালো দাগ আর মানে কোনো কাটাকাটি, কালো দাগ দেখতে পাচ্ছি স্যার। বলে যে খাতাটার মধ্যে কি দেখতে পাচ্ছ? তো সবাই একই উত্তর, যে স্যার কিছু দাগ কাটাকাটি করে রাখছেন, এটা দেখতে পাচ্ছি। কোফি আনান কোনো কথা বলেননি। কোফি আনান নিশ্চুপ ছিলেন। তো স্যার বললেন, কোফি আনান তুমি কিছু বলছো না যে? তখন কোফি আনান বললেন যে স্যার, আমি তো এখানে অনেকখানি সাদা জায়গা দেখতে পাচ্ছি। তখন ভবিষ্যৎবাণী করেছিলেন আর কি টিচার, যে তুমি জীবনে অনেক বড় কিছু হবে। কোফি আনান বলেছিলেন যে আমাদের জীবনের হতাশা, গ্লানি, ব্যর্থতা, পরাজয়, কষ্ট, দুঃখ, এগুলোর অংশ এতটুকু, বুঝছো? এতটুকুই, যেটা আমার চোখে আগে পড়ে, যেটা আমাদের চোখে আগে পড়ে। ওকে, হ্যাঁ। তো মনে রেখো যে এই আমি ক্লাসের শুরুতে এই জন্য বললাম এটা, যে আমাদের জীবনটা ঠিক এরকম, দেখো যে আমরা খুব ওই ওই অংশটা, আমরা ওই অংশটাকে দেখি, কিন্তু আমার যে একটা সুদূর প্রসারের সম্ভাবনা আছে, পারেন না ওরা। সে- সেটা আমরা ভুলে যাই। তো এটা থেকে তুমি এই মেসেজটা নিও যে আমার এই সামনের দিনগুলোতে যেই আহ, আমার যেই মানে ডাস্টবিন গুলো আমার আশেপাশে আছে, যে আবর্জনা গুলো আমার আশেপাশে আছে, এগুলো যেন আমাকে এরকম আমার আমার দৃষ্টি যেন ওইগুলোতে না যায়। অনেক বড়, বিশাল, মস্ত একটা আকাশ আছে মাথার উপরে। কি বললে, সে ভালো থাকার জন্য আর কোনো কারণ দরকার আছে? বিষয় আকাশে যদি তাকাও, দেখো যে মন ভালো হয়ে যাবে। তাহলে মন ভালো রাখা, এই মন ভালো রাখা পুরো সময়টা ডেডিকেট করার জন্য আমি প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে বলবো, মন ভালো রাখবা, ডেডিকেশন, মন ভালো প্লাস ডেডিকেশন, এর তাহলে ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা কতটুকু ছিলাম না, কই ছিলাম বলো, কত নম্বর উদাহরণ? উদাহরণ স্যার 12তে ছিলাম। 12তে, ওই যে যুদ্ধ সহিংসতা, এটা ছিল না? জি জি স্যার, এটা পুরোপুরি লেখা লেখা হয় নাই। হ্যাঁ লিখো, যুদ্ধ
যুদ্ধ, সহিংসতা, সহিংসতা, তারপরে কি ছিল? যুদ্ধ, সহিংসতা, উম, নিপীড়ন, তাই না? নিপীড়ন ও মানবাধিকার। যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে, হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের কত সংখ্যক ছিল? সারা বিশ্বের 8,20,00,000 মানুষ সম্ভবত ছিল। 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের এত কোটি মানুষ বাস্তুচ্যুত। Okay. তো এখানে আমি যে বলছিলাম যে আনএভয়েডেবল টাফ ওয়ার্ড, আমাদের 12 নম্বর উদাহরণটা খালি ছিল। এখানে যেমন ধরো বাস্তুচ্যুত শব্দের ইংরেজি যদি আমি না জানি, অনুবাদ করা যাবে না। এটা হলো এই যে বাস্তুচ্যুত, এটা লেখা রাখো। বাস্তুচ্যুত হলো আনএভয়েডেবল টাফ ওয়ার্ড। আনএভয়েডেবল, TOUGH, টাফ ওয়ার্ড। তাহলে যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। তো একজন প্রাথমিক স্তর অনুবাদকারী হিসাবে আমি যুদ্ধ, সহিংসতা ও নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বের 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। তবে প্রশ্ন আছে আমাদের, এখানে তুমি অনেক অ্যাডভার্ব আছে, যে কোনো একটা অ্যাডভার্ব নিয়ে আসতে পারো। তুমি কোন অ্যাডভার্বটা আগে নিয়ে আসতে চাও বলো? এখানে একটা অ্যাডভার্বিয়াল আগে নিয়ে আসি আমরা, তাহলে একটু চাপ কমে। আজ যেহেতু আছে, আজ এটা ধরে নিই। কে বাস্তুচ্যুত? কে বাস্তুচ্যুত? শব্দটা কে? কে বাস্তুচ্যুত বলো? একজন আনমিউট করে বলো, কে বাস্তুচ্যুত? কারা বাস্তুচ্যুত? শব্দ কে বা কারা প্রশ্ন করে আমরা পাচ্ছি, আট তাই না? কোটি হ্যাঁ, সারা বিশ্বের 8,20,00,000 8,20,00,000-এর বেশি মানুষ। মানুষ। তাহলে আমরা এটারে সাবজেক্ট করে নিই, সারা বিশ্বের আট 8 কোটি কোটি বেশি। বিশ লাখের বেশি মানুষ, তাই না? এটারে 1 নম্বর ধরে সাবজেক্ট করে ফেললাম। আর যেহেতু আজ আছে, আমরা টুডেটাকে আগে আনি, জি স্যার। পরে নেই, যে কোনো সমস্যা হবে? আপত্তি আছে? টুডে আমরা শুরুতে নিয়ে আসতে কোনো আপত্তি আছে? নাই। টুডে সারা বিশ্বের 8,20,00,000-এর বেশি মানুষ। তাহলে 8,20,00,000-এর বেশি মানুষ, তাহলে 8,20,00,000-এর বেশি মানুষ কি হচ্ছে বলো? তাহলে মানুষ, তাহলে মোর দেন, মোর দেন, ইংলিশে তো কোটি হিসাব হয় না, জানো তো, ক্রোর নাই, মিলিয়নে হিসাব হয়। তাহলে কত মিলিয়ন হবে? 820 মিলিয়ন। 820 মিলিয়ন? 82। ও না স্যার, 82 82 ঠিক আছে। মিলিয়ন। স্যার 82 মিলিয়ন। মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এটা হলো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। কেউ মনে রেখো যে টু আনমিউট, আনমিউট করলে সাথে সাথে মিউট করে ফেলবা। যেমন মিজানুর রহমান আছো নাকি, লাল দাগ দেওয়া থাকলে এটাকে বলা হয় মিউট। এটা কিন্তু অবশ্যই রিটেন পরীক্ষা ছয় প্রার্থী মনে রাখবো, যেখানে বাংলাদেশের সবচেয়ে যারা স্বপ্নিক, যাদের সব এরা 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 কষ্ট না পাক। তাহলে টুডে মোর দেন এত মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড।
এত সারা বিশ্বের এত কোটি মানুষ। আর কেন আর দিলাম, আমরা নড়ছি, কোনো ভার খুঁজে পাচ্ছি না তাই আর দিচ্ছি। এত কোটি এত মিলিয়ন মানুষ, তাহলে বাস্তুচ্যুত ইংলিশ কি? ওই যে বাস্তুচ্যুত, মনে রাখবা যে আমি যেটা বলছিলাম, কোন শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে আমরা এটারে ঘুরাবো। বাস্তুচ্যুত মানে কি? আশ্রয়হীন। আশ্রয়হীন, এই বাস্তুচ্যুত গুলা মনে পড়বে না তোমার হয়তো। আশ্রয়হীন, গৃহহীন, তাই না? গৃহহীন। যখন তুমি ওই যে নোট নোট ফোরে যেটা আমি ফাইভে যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমরা ওই যে শব্দটাকে ঘুরাই, বাস্তুচ্যুত মানে হলো কি, তাহলে তাহলে তৈলে তোমার অর্থটা চলে আসবে, আশ্রয়হীন, গৃহহীন। তাহলে আর ডিসপ্লেস, PLACD, ডিসপ্লেস, শেল্টারলেস, তারপরে হোমলেস, এরকম কিছু বললো আর কি। রিফিউজি, আশা করি চলে আসবে। রিফিউজি। তারপরে কি? আহ কোথা থেকে বাঁচতে? ওই যে বাকিটা, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা। আমি আমি মনে রাখবা, নোট 9-এর সিক্রেটটা হলো, নোট 9টা যেটা আমরা রাখতেছি, অনুবাদের সিক্রেট শেষ থেকে শুরুতে। একজন রিপিট করে বলো আমার সাথে, অনুবাদের সিক্রেট কি? শেষ থেকে শুরুতে। থেকে শুরু। সবসময় সবসময় মাথায় রাখবা, আমাদের নোট নোট 9 হাতে রাখছি, শেষ থেকে শুরুর দিকে আসবে, দেখবা দ্যাটস ওকে না। তাহলে তাহলে যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে, তাহলে হাত থেকে বাঁচা, মুক্তি পেতে, তাহলে কি হবে বলো? আমরা কি মুক্তি পেতে, আহ, পালাতে কি বলি, আমরা কি বলতে পারি? মুক্তি পেতে কি বলতে পারি? টু গেট রিড অফ, তাই না? টু স্কেপ, টু স্কেপ, টু গেট রিড অফ, যেটা তুমি বলো। ওকে, হ্যাঁ, টু স্কেপ, হ্যাঁ, বাঁচতে কোনো সমস্যা নেই। টু গেট রিড অফ, টু স্কেপ, টু অ্যাভয়েড, তাই না? আহ তাহলে কি বলো? যুদ্ধ, ওয়ার, অপারেশন, অপারেশন, ওয়ার, অপারেশন। আর কি আছে বলো? সহিংসতা ইংলিশ কি? নিপীড়ন, সহিংসতা, ভায়োলেন্স, VI, এগুলো কোনো, এগুলো VIO এলিয়েন্সি, ভায়োলেন্স, এগুলোতে কোনো সমস্যা নেই, তুমি যে শব্দই দাও। ভায়োলেন্স, অ্যাট্রোসিটি, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। অ্যান্ড ভায়োলেশন অফ, এবং মানবাধিকার লঙ্ঘন, অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইট, অ্যান্ড ভায়োলেশন, কি আসবেন, ভায়োলেশন অফ হিউম্যান ভায়োলেশন অফ হিউম্যান রাইট, কোন সমস্যা নেই। হুম। মিনহাজ, প্লিজ। ওকে, কোনো মতে যেন ওই এটাতে তুমি সচেতন ভাবে থাকলে কোনো মতে মাইক্রোফোনটা যেন অন না হয়। আমার একটু কথা বলো, এই বাক্যে কয়টা অ্যাডভার্ব তোমরা আমার একটু বলো তো, কয়টা অ্যাডভার্ব পাইছো? কমেন্ট বক্সে বলো, 1 2 3, কয়টা অ্যাডভার্ব পাইছো? কয়টা অ্যাডভার্ব কমেন্ট বক্সে বলো, আমি মিউট করে দিই ফোর্স, হ্যাঁ। তারপরে কথা বলতে দিতে আমি তো মনে করি, না আশা করি এবার যে আনমিউট করবে তাকে আমি ওয়াইটিং রুম নিয়ে দেবো, এটা হলো শাস্তি, একবার ঠিক হয়ে যাবে। শেক্সপিয়ার বলেছেন, খাতার উপর লেখা রেখো, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। খাতার উপরে লেখা রেখো, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। মনে রাখবা যে অনেক সময় একটু কঠোর হওয়াটা সদয় হওয়ার প্যারাডক্সের উদাহরণ। খাতার উপরে লেখা রেখো, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, শেক্সপিয়ারের কথা। বলবো তো। আচ্ছা, দুইটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব 1, অ্যাডভার্ব আর অ্যাডভার্ব, এটা হলো টু গেট রিড অফ, এটা অ্যাডভার্ব দুইটা। অ্যাডভার্ব 2, তাহলে আমরা অ্যাডভার্ব, আমরা যদি কেউ বলি টু গেট রিড অফ, টু এসকেপ, টু অ্যাভয়েড, ওয়ার, অপারেশন, অ্যাট্রোসিটি, ভায়োলেশন অফ হিউম্যান রাইট, তুমি এটা যেই শব্দ চয়ন দিয়ে বুঝাও। টুডে মোর দ্যান এত মিলিয়ন পিপল আর হোমলেস ইন দ্য ওয়ার্ল্ড। ও, ইন দ্য ওয়ার্ল্ড যদি তুমি এদিক ওদিক করো কোনো সমস্যা নেই, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমার সাথে তোমার এগ্রিমেন্ট, আমার সাথে দেখাবো, আমার সাথে তোমার এগ্রিমেন্ট, মোর দ্যান এত মিলিয়ন পিপল আর হোমলেস ইন দ্য ওয়ার্ল্ড টুডে, এবং টু অ্যাভয়েড, টু এসকেপ, টু গেট রিড অফ, ওয়ার, ভায়োলেশন অফ হিউম্যান রাইট। এগুলো তুমি কোন জায়গায় বসাইবে আমি জানি না। তোমরা আমার সাথে এতটুকু কথাই কি একমত? মোর দেন এত মিলিয়ন পিপল, এটা হলো সাবজেক্ট,
আর ভার্ব হোমলেস কমপ্লিমেন্ট, এতটুকু ছাড়া আর কোনো এগ্রিমেন্ট তোমার সাথে আমার নাই, এই কথাটা বুঝছো কিনা? দেখছো ওকে, কঠিন ভাবো কেন? সাবজেক্ট ভার্ব, সামনে কুরবানি আসতেছে, কুরবানিতে সবচেয়ে কঠিন কাজ কোনটা? জবাই করা নাকি গরু শোয়ানো? ওয়ান আর টু বলো। ওয়ান হলো জবাই করা, টু হলো গরু শোয়ানো, কোনটা বলো? ওয়ান নাকি টু? টু। মনে রাখবা সাবজেক্ট আর ভার্ব ধরে ফেলছো মানে কুরবানির গরু শোয়াই ফেলছো। সাবজেক্ট ভার্ব ধরছো, কুরবানির গরু শোয়াই ফেলছো, আর বাকি টেনশন নাই কোনো বানাই মানে কঠিন বানাইও না। তুমি হয়তো বলতে পারো যে আমি আমি নিপীড়ন ইংলিশ ভুলে গেছি, সেটা ভিন্ন বিষয়। বাদ দাও, নিপীড়ন বাদ দিয়ে অনুবাদ করো, ঠিক আছে কিনা? বাস্তব যদি ভুলে গেছি আমি ঘুরে ফিরে একটা অনুবাদ দাঁড় করাচ্ছি, কিন্তু আমাদের মূল সংগ্রামটা চলবে। সাবজেক্ট খুঁজে বের করি, ভার্ব খুঁজে বের করি, এরপর তুমি যা বাকি ইয়ে করো। তাহলে আমার সাথে বলো, মোর দেন এত মিলিয়ন পিপল আর হোমলেস, মোর দেন এত মিলিয়ন পিপল আর রিফিউজি ইন দ্য ওয়ার্ল্ড টুডে টু অ্যাভয়েড ওয়ার ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এগুলো হাবিজাবি থেকে। ডান, তাহলে ক্লিয়ার। কত নম্বর উদাহরণ হবে? 13 নম্বর। 13 নম্বরে। 14 স্যার। 14 আরো লিখো, এবার লিখো। স্যার 13 ঠিক আছে। না, 13 নম্বর তো করাইছি কালকে, ওই যে ওইটা ও স্যার কোনতম বিশেষ। এখানে ডিসপ্লেসড কি স্যার, কমপ্লিমেন্ট নাকি অবজেক্টিভ? সব কমপ্লিমেন্ট, না অবজেক্ট না, তো অবজেক্ট হলে টু বি ভার্ব থাকতে হবে। আর এমিজ আর ওয়াজ ওয়ার যদি মূল ভার্ব হয়, তারপরে যা বসে তাকে তোমরা আমরা কি বলবো বলো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, হ্যাঁ। এবার আসো, চলো আমি একটু তোমরা আমার সাথে আপাতত প্র্যাকটিসে প্র্যাকটিসে দাও, মানে কোনো তাড়াহুড়োর করার দরকার নেই, আমার উপর একটু আস্থা রাখো যে আমি ধীরে ধীরে ম্যাচিউর করে আমি একটু উদাহরণ বানাইতে চাই এখন। কত নম্বর এই গত 45তম ইতিহাস, 14 নম্বর, 45তম, 45তম। এটা হলো 45তম বিসিএস এর ইয়াটা, আমরা 14 নম্বর উদাহরণ হিসেবে পড়বো। 14 নম্বর উদাহরণে 45তম বিসিএস আমার কাছে আছে প্রশ্নটা। এটা হলো বিভিন্ন ধরনের শারীরিক কসরত, হ্যাঁ এটা এটা লিখো, বিভিন্ন ধরনের শারীরিক কসরত দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়। এটা বিভিন্ন ধরনের শারীরিক কসরত, লিখো বিভিন্ন ধরনের শারীরিক শারীরিক কসরত ও প্রদর্শন, প্রদর্শন কি ছিল? প্রদর্শনী। বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়। কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়। বিনোদনের একটি বড় উপায়, বড় উপায়। তাহলে আমি বলছি তাহলে বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শন, দর্শন এবং প্রদর্শন ছিল বিনোদনের একটা বড় উপায়। ওকে, হম, ইয়ে করে ফেলো। ওকে, এটা হলো সাবজেক্ট। আমি এই তাহলে আমার আমার মুদ্রা কথা, আমার আলোচনার মনে রাখবো, আমরা কিন্তু নোট করতেছি যে ওই যে উম, কোন শব্দের ইংরেজি না জানানো থাকলে, ওই যে পরাকাষ্ঠা দেখলে, কসরত দেখলে আমি যেন বিভ্রান্ত না হই। কসরত শব্দের ইংরেজি আমার নাও জানা থাকতে পারে, আমি একটা অনুমিত শব্দকে ইয়ে করে নেবো। এবং এই কসরত আমি আমি এই কথাটাও আবার জোর দিয়ে বলতে চাচ্ছি, কঠিন শব্দ দেখলে, পরাকাষ্ঠার মতো শব্দ দেখলে আমার মনোযোগ পরাকাষ্ঠায় চলে যায়, আমি পুরো স্ট্রাকচার নিয়ে আর গবেষণা করি না। এটি হলো আমার নোট 5 এর মূল কনসার্ন ছিল। কঠিন শব্দ যেন তোমাকে প্রভাবিত না করতে, প্লিজ। একটা শব্দের কারণে আমি পুরো বিল্ডিং, একটা দুইটা ইট নাই, এই জন্য আমার বিল্ডিং আটকে থাকবে না। ওকে, তাহলে বিনোদনের একটি বড় উপায়, বিনোদন, তাহলে আমি এটা এইটাকে কি সাবজেক্ট হিসাবে কাকে নিতে পারি বলো? বিনোদনের একটা বড় উপায়কে সাবজেক্ট নিতে পারো। এটা কমপ্লিমেন্ট, যেহেতু আমরা দুইটা নিতে পারি সাবজেক্ট। বিনোদনের একটা বড় উপায় ইংলিশ কি তোমরা বের করো, তো খাতায় কমেন্ট বক্সে লিখো বিনোদনের একটা বড় উপায়, কমেন্ট বক্সে লিখো। কি বড় উপায়? হুম,
বিনোদনের একটা বড় উপায়, ইংলিশ কি হবে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একদম জেডে লিখো, এ মেজর ওয়ে অফ এন্টারটেইনমেন্ট, এ মেজর ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, অথবা ওয়ান অফ দ্য মেজর ফর্মস অফ এন্টারটেইনমেন্ট, এজ ইউ উইশ। ওকে, নো প্রবলেম, দিলাম একটা। ওয়ান অফ দ্য মেজর, মেজর মেজর ফর, এই ফর্ম হবে না, ফর্মস হবে, এফ আর যদি ওয়ান অফ দাও, ফর্মস অফ এন্টারটেইনমেন্ট, ENTER EAINMENT। তোমরা যা লিখো আমি একমত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, এ গ্রেট ওয়ে অফ এন্টারটেনমেন্ট, ওকে, কোনো সমস্যা না, আমাদের এটা নিয়ে আমাদের টেনশন নেওয়ার দরকার নেই। এ মেজর ফর্ম অফ এ গ্রেট ওয়ে অফ এন্টারটেনমেন্ট ছিল, ওয়াজ, এটা হলো আমার সাবজেক্ট, ওয়াজ ছিল। ওকে, দুই, সাবজেক্ট ওয়াজ ভালো হয়ে গেল। তো এখন বলো, দর্শন এবং প্রদর্শন, দর্শন এবং প্রদর্শন, দর্শন এবং প্রদর্শন ইংলিশ কি? দর্শন এবং প্রদর্শন কমেন্ট বক্সে লিখো, দর্শন এবং প্রদর্শন ইংলিশ কি লিখবা কমেন্ট বক্সে। তাহলে ওই যে আমরা শেষ থেকে শুরু দিকে চলে আসছি, তাহলে দর্শন এবং প্রদর্শন ইংলিশ কমেন্ট বক্সে লিখো। ডিসপ্লে, সাইট এন্ড ডিসপ্লে, এক্সিবিশন, shows, exhibition, watch and show, watching and showing, okay, vision and display, okay, fine, fine, thank you so much, as you wish, তুমি যা লিখছো তার কোনো সমস্যা নেই। was, ধরো কি দিয়ে দিলাম, পারফরমেন্স, PN, পারফরমেন্স, PERFORMANC, পারফরমেন্স এন্ড কি বলো, ডিসপ্লে, DISPL, ডিসপ্লে, তোমরা যা লিখছো আমি তার সাথে একমত, তোমাদের থেকে ধার করে নেওয়া। তাহলে পারফরমেন্স, PRFORMNC, ঠিক আছে, পারফরমেন্স এন্ড ডিসপ্লে অফ, তাহলে বিভিন্ন ধরনের শারীরিক কসরত ইংলিশ কি হচ্ছে? বিভিন্ন ধরনের শারীরিক কসরত, বিভিন্ন ধরনের শারীরিক কসরত ইংলিশ বলো। লেখা বলতে চায় না, কি বলে? আমি দেখতে করে দেখতেছি, ধরো এই লেখা তো ঠিক আছে, বিভিন্ন ধরনের শারীরিক কসরত, তাহলে কসরত মানে আমি কি বুঝো? এই তো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বিভিন্ন ধরনের শারীরিক কসরত, তাহলে ভেরিয়াস টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, থ্যাংক ইউ সো মাচ, different types of physical, various types of physical activities. Okay, the various, VARIOUS, various TYPS, types of, but different types, different types of physical, PHYSICL, physical, EXERCIS, different type of physical exercise, ZEYS লিখো। ওকে, তাহলে ওই যে আমি আমার মূল কথা হলো কি, ওই যে কসরতের কারণে যেন আমি বিভ্রান্ত না হই। কসরত মানে হলো কি, অনুমান করে নি আমি যে এটা হলো অনুশীলন, প্র্যাকটিস, তাই না, এক্সারসাইজ, এরকম কিছু একটা। ওকে, কসরত গেল। এবার একটা প্রশ্ন লিখো ইয়া থেকে, কত নম্বর, 15 নম্বর উদাহরণটা লিখো, 15, 15 নম্বর একটা উদাহরণ আমি ইয়া থেকে দিই। এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংকে নয়, কোনো অডিটর পরীক্ষা ছিল, অডিটর পরীক্ষায়। 15 নম্বর লিখো, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, লিখো আমাদের, 15 নম্বর, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, লিখো আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে। এটা কোন পরীক্ষায় কেউ জানলে বলে দাও। 15 নম্বর, আমাদের, আমাদের স্মৃতি বিস্মৃতির
অন্তরালে বিস্তৃতির অন্তরালে লুকিয়ে আছে লুকিয়ে আছে আছে বৈচিত্র্যময় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। অনুবাদ করে ফেলো। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। ইয়েস। এরপরে অনুবাদের জন্য জায়গা খালি রাখো। 16 নম্বর, জায়গা খালি রেখে দুইটা অনুবাদ নিজে নিজে করো। সামাজিক বিধিনিষেধ সামাজিক বিধিনিষেধ সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। প্রতিনিয়ত বেরিয়ে আসে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতের নব নব রূপ। কোন পরীক্ষায় কি কেউ পাইছিল এটা? মেবি আমার কাছে যতটুকু মনে পড়ে এটা কোন একটা অডিটর পরীক্ষা ছিল। ওকে, চলো দ্রুত করে ফেলো। পারফরমেন্স এবং ডিসপ্লে সেম হয়ে গেল। ওই দর্শন প্রদর্শন দাও, একটা দাও। শো অ্যান্ড ডিসপ্লে, শো অ্যান্ড পারফরমেন্স এন্ড ডিসপ্লে, কোনো সমস্যা নেই। ওকে। সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রূপ। ওকে, এখন আসো আমার প্রথম বাক্যটাতে আসো। প্রথম বাক্যের সাবজেক্ট কি? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। এখন আমার বলো, এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট কোনটা হইতে পারে? কে লুকিয়ে আছে যেহেতু ভাব, তাহলে কে লুকিয়ে আছে? কে লুকিয়ে আছে? তাহলে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ, এটা হলো আমার সাবজেক্ট। তো এটা যদি সাবজেক্ট হয়, ভার্ব কি? হ্যাঁ, লাস্টেরটা, থ্যাংক ইউ। এটা সাবজেক্ট, ভার্ব হলো কি? লুকিয়ে আছে। প্রশ্ন কোথায় লুকিয়ে আছে? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরাল। এটা হলো 3। ওকে, তাহলে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের, হ্যাঁ, জাগরণ ইংলিশটা কি হইতে পারে? কমেন্ট বক্সে লিখো। তুমি অনুমান করে লিখো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময়, কমেন্ট তুমি অনুমান করে লিখো, কোনো সমস্যা নেই। কি মনে আছে? বৈচিত্র্যময় জাগরণটা ইংরেজি লিখো। আমরা আগে অবিকল ইংরেজি একটা বের করি। হুম, দা রেগুলেশন, দা নেই, বের করো বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। ফাইন। দ্য রাইজ অফ ভেরিয়াস কালচারাল ফিল্ড। ফাইন, চমৎকার। হ্যাঁ, দ্য রেনেস অফ, ফাইন। এই তো চমৎকার অনুবাদ বের করতেছে, মাশাআল্লাহ। এগুলো সব হবে, যেগুলো যে লিখতেছো আমি দেখতেছি, না হইলে বলবো আমি। হুম, হ্যাঁ, ওকে, ফাইন।
রেভলিউশন অফ ভার্সাটাইল কালচারাল ফিল্ড, অ্যাবসলিউটলি আমি রাজি আছি। তাহলে রাইজ অফ ভেরিয়াস কালচারাল অ্যাক্টিভিটিস, ফাইন, চমৎকার। তাহলে দা AWAKENING, অ্যাওয়েকেনিং, এরপরে কি বলছো, অনেকে রাইজ বলছো, অনেকে রেভলিউশন বলছো, আমি সব একমত, ঠিক আছে কিনা, অফ বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের। তাহলে ডাইভার্স, DIVERSE, ডাইভার্স, তুমি কিচ্ছু মনে নাই, বিউটিফুল, কালচারাল, CULTURAL, কালচারাল, কি বলো, সাংস্কৃতিক অঙ্গন, কালচারাল ফিল্ড, FILD, ফিল্ড, থট, যেটাই দাও, কারণ এগুলো ভাববাচক শব্দ তো, THOUGH, থট, থট। rise of rise of the rise of কি বলো, the rise of the rise, the awakening, the revolution, এরপরে তুমি কি বলতে পারো, the aspect, মানে যেটা তুমি এটা মনে করো, হ্যাঁ ওকে, যেই শব্দটা কাছাকাছি মনে পড়ে। তাহলে the rise of beautiful, diverse, এরপরে তুমি কি বলতে পারো, কালারফুল, মানে যেটাই তুমি বলো, কালচারাল ফিল্ড, এরেনা, থট, এইটা হলো আমার সাবজেক্ট, এটা হলো আমার সাবজেক্ট। আচ্ছা, লুকিয়ে আছে, নিহিত আছে, এটাকে ভার্বটাকে ইংরেজি করতে কি কি পারি বলো তো, লুকিয়ে আছে, নিহিত আছে, নিহিত আছে ইংলিশ কি, নিহিত আছে, ওয়াজ হিডেন, লাইজ ইন, সহজ কথা, লাইজ ইন, LIS, লাইজ ইন, লুকিয়ে আছে, ওকে, এটা হলো ভার্ব। আবার বলো, কোথায় লুকিয়ে আছে, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, লাইজ ইন। তাহলে আমার লাইজ ইন হইলে তো আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে ইংলিশটা কি করতে পারি দেখি তো, কনসিস্ট ইন, হ্যাঁ, অ্যাবজর্ব, রাজি, লাইজ ইন, হ্যাঁ। এবার বলো, আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরাল, হ্যাঁ তাই না, বলো তো, স্মৃতি বিস্মৃতির অন্তরাল ইংলিশ কি বার করো বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাইজ ইন আওয়ার মেমোরিজ, MEMORIS, মেমোরিজ, তোমরা একটা শব্দ দিচ্ছ, রিকলেকশন, রিকলেকশন, ঠিক আছে, এভারগ্রিন মেমোরি, এটা তো কোনো সমস্যা নেই। এটা যেহেতু মানে সাহিত্যের পরিভাষা, তো একটু ধাঁধালো শব্দ দিলে। তাহলে যদি বলি দ্য অ্যাওয়েকেনিং অফ কালচারাল থট, হচ্ছে কিনা, দ্য অ্যাওয়েকেনিং, দ্য রাইজ অফ দ্য রেভলিউশন অফ কালচারাল থট, দ্য রেভলিউশন অফ বিউটিফুল কালচারাল, ডাইভার্স কালচারাল থট ফিল্ড, লাইভ ইন আওয়ার মেমোরি। তাহলে তুমি যদি কিচ্ছু মনে না করো, তাহলে কি বলবা, হ্যাঁ চিন্তা করে দেখো, দেখো না, ধরো কিচ্ছু বুঝতে পারছো না, তুমি বললে ভেরিয়াস টাইপ অফ কালচারাল থট, বুঝছো কিনা, তুমি কি বলবা, এই যে বৈচিত্র্যময়, ভেরিয়াস টাইপ অফ কালচারাল থট লাইজ ইন আওয়ার মেমোরি। দেখো, সহজ ভাবে বলো, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চিন্তা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চিন্তা আমাদের মস্তিষ্কের মধ্যে লুকিয়ে আছে। তাহলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, রাইজ অফ ভেরিয়াস টাইপস অফ, দ্য ভেরিয়াস টাইপস অফ কালচারাল এরেনা লাইভ ইন আওয়ার মেমোরি, বুঝছো কিনা, অ্যাবজর্ব, কন্টেইনস ইন আওয়ার মেমোরি। তাহলে ওই যে জাগরণ টাগরণ যদি তুমি না দাও, এই সমস্ত ক্ষেত্রে অনুবাদ নষ্ট হবে না। মুদ্রা কথা হলো, এই যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ, এটারে তুমি যে কোনো একটা ফ্রেজে নিজের একটা কাছাকাছি যে অনুবাদটা করে ফেলে, ভেরিয়াস টাইপ অফ, ডাইভার্স কিছু না, ডাইভার্স, কালারফুল, বিউটিফুল কালচারাল থট, various types of beautiful cultural thought is hidden in our memories, lies in our memories. Okay, তারপরে হলো 2 নম্বরে, এরপরে বাক্যটা হলো কি, আহ সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে, দেখো 2 নম্বর বাক্যটা, সামাজিক বিধিনিষেধ ও, এবার বলো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কে, দ্বিতীয় বাক্যের, শুধু কলিজার খাতার উপরে পাশে লেগে রাখো, অনুবাদ যত কঠিন হোক ইনশাল্লাহ আমি এটা সলভ করবো, পরে আসবো, খাতার উপরে
খাতার উপর লেখা রাখো। এই সমস্ত অনুবাদে তোমার কথা বলে রেখি করে না, লিখতে যায় না। আমি সাবজেক্ট বার এগ্রিমেন্ট বের করে কাছাকাছি যে অনুবাদ দিই, বুঝছো কিনা? এটা এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ প্রার্থী অনুবাদ না লিখে চলে আসতেছে। ওই যে বৈচিত্র্যময় সংস্কৃতি অঙ্গনের জাগরণ দেখে তার ঘুম চলে আসছে, এরকম অবস্থা হয়। ওকে, আমরা চলো সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতে নব নব রূপ। তাহলে কে বেরিয়ে আছে? তাহলে আমার সাবজেক্ট হলো 1, বেরিয়ে আসে 2, শেষ, আর কোনো ঝামেলা নেই। তাহলে তাহলে সাবজেক্ট হলো সাংস্কৃতিক জগতের নব নব রূপ। তাহলে ইংলিশটা কি হচ্ছে? মূল শব্দ হলো নব নব রূপ। এই এই যে জগতের ইংলিশ হলো ও। তাহলে ইংলিশটা হলো দা নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ। আমার সাথে বলো, সাংস্কৃতিক জগতের নব নব রূপ, দা নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ। তাহলে হয়ে গেছে দা নব নব। তাহলে কি নিউ নিউ বলবো না? দা নিউ ফর্ম, NEW, নিউ ফর্ম, FORM, ফর্ম। তাহলে নব নব রূপ হয়ে গেল। দা নিউ ফর্ম অফ কালচারাল ফিল্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। দা নিউ ফর্ম, থ্যাংক ইউ সো মাচ। দা নিউ ফর্মস অফ CULTURAL, কালচারাল field, the new forms of cultural field, FIELD। এটা হলো আমার সাবজেক্ট। সাংস্কৃতিক জগতের নব নব রূপ, সাংস্কৃতিক জগতের নব নব রূপ, দা নব নব রূপ অফ সাংস্কৃতিক জগৎ। বেরিয়ে আসে, বেরিয়ে আসে ইংলিশ কি? বেরিয়ে আসে ইংলিশ কি বলো? নিউ অ্যাপিয়ারেন্স অফ কালচারাল ফিল্ড। সুন্দর। অ্যাপিয়ার, APPER, অ্যাপিয়ার। আর কি দিতে পারো? হ্যাঁ, ইমার্জ, কাম আউট, রিভিল, ঠিক না? EMERG সব হবে। ইমার্জ, কাম আউট। ওকে, চমৎকার। রিভিল, REVEL, রিভিল। ওকে, এগুলো আমার ভার্বের সমস্যা হয় না, বেরিয়ে আসে। কাম আউট তো অন্তত মিস করবো না, এক্সপোর্ট। ওকে, বেরিয়ে আসে। তাহলে বেরিয়ে আসে। তাহলে উম, আহ, কি কোথায় বেরিয়েছে? প্রতিনিয়ত। প্রতিনিয়ত ইংলিশ কি? প্রতিনিয়ত, কন্টিনিউয়ালি, তাই না? কন্টিনিউয়ালি। তাহলে আমার যদি বলি 3 নম্বরে, কন্টিনিউয়ালি শব্দটা ভার্বের আগে দেয়া উচিত না পরে দেয়া, কোনটা তোমার কাছে মনে হয়? কন্টিনিউয়ালি যদি দাও, কোনটা ভার্বের আগে না পরে? দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড, তাহলে কি বলবা? আগে আগে দিলে বেটার হবে, তাই না? তাহলে কন্টিনিউয়ালি, CONTINUALLY, কন্টিনিউয়ালি। তুমি যদি এটারে কন্টিনিউয়ালি দিছো, এটারে চাইলে কন্টিনিউয়াস রাখতে পারো, আর প্রেজেন্টে রাখলেও কোনো সমস্যা হবে না। কন্টিনিউয়ালি আর ইমার্জিং দিতে পারো। তাহলে দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড আর কন্টিনিউয়ালি, যদি কন্টিনিউয়ালি ইমার্জ, তবে সবচেয়ে বেটার হয়। যেহেতু কন্টিনিউয়ালি শব্দটা ব্যবহার করছো, কন্টিনিউয়াসলি নিলেও এটা খারাপ হয় না। আর কন্টিনিউয়ালি ইমার্জিং, অ্যাপিয়ারিং, ইমার্জিং, ঠিক আছে কিনা? কামিং আউট, রিভিলিং, এরকম দিয়ে দাও। ওকে, কন্টিনিউয়াস একটি মানে তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখো বা কন্টিনিউয়াসে রাখো, কোনো সমস্যা নেই। এরপরে বলো আহ, সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে। এই সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করে, এখন ছিন্ন করে ইংলিশ কি বলো? ছিন্ন করে, ছিন্ন করে, ছিন্ন করে ইংলিশ কি? আচ্ছা, মনে রাখো, ছিন্ন করিয়া। এটা তো এই জায়গার মধ্যে লেখা রাখো নোট 7। নোট 7-এ আমরা একটু পরেই পড়বো। নোট 7-এ আমরা পড়বো। নোট 7-এ আমরা পড়বো বাংলা অসমাপিকে ক্রিয়ার শেষে ইয়া থাকলে, কাজটি করিয়া, খাইয়া, যাইয়া, ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে ছিন্ন করিয়া, তাহলে ছিন্ন করিয়া হলে কি বলো? ব্রেকিং, ব্রেকিং। তাহলে ব্রেকিং, হ্যাঁ, হ্যাঁ, ব্রেকিং, ডিসরাপ্টিং, যেটা বলো BREAKING, ব্রেকিং, ব্রেকিং। কি ব্রেকিং? সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপ, ইংলিশ বার করো। সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপ ইংলিশ কি? ঘেরাটোপ ইংলিশ কি? আমি জানি না, তোমরা বের করো। আমার জানা নেই, ঘেরাটোপ বাংলা বুঝি নেই।
তোমাদের কাছ থেকে আমি আগে দেখতে চাই। সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপ। ঘেরাটোপ ইংলিশে আমি জানি না। ঘেরাটোপ ইংলিশ কি? কি লিখতেছো? হ্যাঁ, তা আমি লিখতে চাই আমার সহজ সোশ্যাল ব্রেকিং, সোশ্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল রোলস, RULES, রোলস এন্ড রেস্ট্রিকশন, RESTRICTION, রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন। ও ও, আচ্ছা আমি লিখে নেই, ব্রেকিং, ওই যে রহস্য লিখে নেই, ব্রেকিং দ্য মিস্ট্রি, দ্য মিস্ট্রি, MYSTERY, মিস্ট্রি অফ সোশ্যাল রোলস এন্ড রেস্ট্রিকশন, এরকম কিছু একটা আমি দিতে পারি। কিন্তু ঘেরাটোপ ইংরেজি আমি জানি না। এখন এইটাই আমি বলতে চাচ্ছি, পরীক্ষার হলে অথবা আমি যখন খাতায় লিখতে দিলাম, নো, আমি ইংরেজি খুঁজতে জানি এটা। পরীক্ষার হলে অথবা তোমার যখন আমি লিখতে দিলাম, তখন তোমার মাথায় হুট করে ঘেরাটোপ নিয়ে গবেষণা শুরু করছো। আমার কথা সত্য কিনা বলো? তোমার মাথায় ঘেরাটোপ কাজ করতেছে, অন্য কিছু কাজ করে নাই, শুধু ঘেরাটোপ কাজ করছে। আমার এই কথার সত্য কিনা ইয়ে শূন্য বলো। এই বাক্যটা যখন লিখছি, তুমি একটা নিয়ে শুধু মাথা পড়ে আছো, ঘেরাটোপ। এই ঘেরাটোপই তোমার ধ্বংস করছে। অনেকে অনুবাদটা শুরু করো নাই ঘেরাটোপের কারণে। আমি এই দিয়ে বললাম তোমারে, লেখা রাখো এই, যতদিন পর্যন্ত এটা মাথা না নিবা, এটা লেখা রাখো, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, লাল লাল কালি দিয়ে লেখা রাখো, টাফ ওয়ার্ড। এই ঘেরাটোপ থেকে বের হয়ে তুমি আসবা। তাহলে আমি যদি বলি সামাজিক বিধিনিষেধের রহস্য ছিন্ন করে, দেখো না। হ্যাঁ, থ্যাংক ইউ, এইটাই হলো আমাদের কাজ। ধর একটা দুইটা শব্দের কারণে মনে হচ্ছে ওয়ার, যুদ্ধের মধ্যে আছি। আমি ওই যে একদিন ক্লাসে বলছিলাম মোতার যুদ্ধ, আমার সৈন্য কম, সবকিছু কম, এটা নিয়ে আমি দেখাই আসতে ইয়ার মধ্যে আমার সীমাবদ্ধতা আছে অনেক। অতএব আমি আমি গ্যারাটোপ ইংলিশ জানি না, আমার অত জানা নেই, কিন্তু গ্যারাটোপ না করে আমি ভালো করতে চাই। তাহলে কি, দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড, কালচারাল থট, কালচারাল রেভলিউশন আর কন্টিনিউয়ালি ইমার্জিং। অথবা হ্যাঁ, তুমি ব্রেকিং, তুমি এখানে অ্যাডভার্বিয়াল কয়টা আছে, এটা কি অ্যাডভার্বিয়াল কিনা এর নিচে লেখা আছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল একটু তোমার একটু রিশেপ করে দেখাই। বাক্যটা এখানে অ্যাডভার্বিয়াল, ব্রেকিং দ্য মিস্ট্রি, এটা হলো অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আমরা যদি এটা একটা কাজ করি, অথবা আমরা যদি এইভাবে লিখি, দেখো তো, ব্রেকিং যদি শুরুতে নিয়ে আসি এরকম কেমন লাগে? অ্যাডভার্বিয়ালটা যদি শুরুতে নিয়ে আসি, BREAKING, ব্রেকিং। ব্রেকিং শব্দের সিনোনিম তোমরা যেটা লিখছো সবার সাথে আমি একমত। ব্রেকিং দ্য মিস্ট্রি অফ, দ্য মিস্ট্রি, MYS, মিস্ট্রি অফ কি বলো, সোশ্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল RULES, রুলস এন্ড রেস্ট্রিকশন, RESTRICTION, breaking the mystery of social rules and restriction, breaking the mystery of social system and restriction, মানে রোজ দাও আর সিস্টেম দাও, আমার কোনো সমস্যা নেই। ব্রেকিং দ্য মিস্ট্রি অফ সোশ্যাল রুলস এন্ড রেস্ট্রিকশন। তারপরে কি বললা? দ্য নিউ ফর্মস অফ, NEW, নিউ ফর্ম অফ কালচারাল থট, কালচারাল ফিল্ড, নিউ ফর্মস অফ কালচারাল থট বা ফিল্ড, নিউ ফর্মস অফ CULTURL, কালচারাল, THOUGH, থট বা ফিল্ড, এটাই লিখো, FILD, ফিল্ড। একটিভে দাও আর আর কন্টিনিউয়ালি, CONTINUALLY, কন্টিনিউয়ালি ইমার্জিং। রেগুলারলি ইমার্জিং। ওকে, কারো কোনো আপত্তি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো? আমরা কন্টিনিউয়ালি আর ইমার্জিং এর ক্ষেত্রে কন্টিনিউয়ালি এবং কন্টিনিউয়ালি শব্দটা আর এবং ভার্বের মধ্যে বুঝাইছি। ওকে, ঠিক আছে, এই বাক্যটা এখানে লিখে দেয়। ডান, ওকে কিনা বলো? ওকে, কমেন্ট বক্সে লিখে দাও ওকে। ওকে, তারপরে লিখো, এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে, লেখা রাখো, এই বৈচিত্র্যময়
আর একটা বাক্য লিখো। নাম্বার কত? নাম্বার কত হবে? 17। লিখো, এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে, এটা আমি করবো না, এটা তুমি করবা এখন। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে, দাঁড়াও, এই বৈচিত্র্যময় 17, এই বৈচিত্র্যময় বৈচিত্র্যময় সংস্কৃতিকে সংস্কৃতিকে নিজ 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 মনন, এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে, প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন সময়ে গুণীজনেরা গুণীজনেরা সমৃদ্ধ করেছেন, সমৃদ্ধ সমৃদ্ধ করেছেন, এবং তাদেরই একজন ছিলেন, তাদেরই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর ওকে। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন, এবং তাদেরই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা, আমি বলার আগে তুমি এটা করে ফেলো। প্রথম কাজ হলো এরকম অ এবং এ গোল দাগ দিয়ে ফেললে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ, দুইটা ভাগ। তাহলে এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন। একজন প্রাথমিক জন্য আমরা একজন বিগিনার হিসাবে আন্ডারলাইন করে ফেললাম। সাবজেক্ট বের করো, কে সমৃদ্ধ করেছেন? সাবজেক্ট কে? কমেন্ট বক্সে লিখো, কে সমৃদ্ধ করেছেন? কে সমৃদ্ধ করেছেন? থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। হ্যাঁ, কে সমৃদ্ধ করেছেন? ওকে, তাহলে গুণী। ওকে, 1 নম্বর গুণীজনেরা। 2 নম্বর হইলো ভার। আচ্ছা, এবার বলো প্রশ্ন। তাহলে সাবজেক্ট ভার পেয়ে গেছি। কাকে সমৃদ্ধ করেছেন? কি সমৃদ্ধ করেছেন? আনসার কি? কি সমৃদ্ধ করেছেন? থ্যাংক ইউ সো মাচ। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে। 3। কি দ্বারা করছেন, কোন সময় করছেন? দুইটা অ্যাডভার্বিয়াল আছে, আমি আর এটা নিয়ে ইয়ে করতে চাই না। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটা যেই জায়গায় বসাও আমার কোনো আপত্তি নেই, ঠিক না? অ্যাডভার্ব অ্যাডভার্ব, আমি আর এটা নিয়ে আমার গবেষণার কোনো কাজ নেই। এটা তুমি আগে বসে বা পরে বসে, এটা আমরা পরে চিন্তা করবো। আচ্ছা, এবার বলো আমার সাবজেক্ট হলো কি? সাবজেক্ট হলো গুণীজনেরা। ইংলিশ কি? গুণীজনেরা ইংলিশ হলো দা ওয়াইজ। কথা বুঝো। আর কি দিতে পারো? ওয়াইজ, স্কলার, SCHULARS, ট্যালেন্টেড, TALENTED, ট্যালেন্টেড। আর কি আছে? ইন্টেলেকচুয়াল। ওকে, ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল, ইন্টেলেক্ট, ইন্টেলেকচুয়াল, প্রুডেন্ট। আমার একটা কথা বুঝো, আমি সবগুলাতে একটাতে লিখছি ট্যালেন্টেড, একটাতে লিখছি ওয়াইজ, এইখানে লিখছি ইন্টেলেকচুয়াল, কিন্তু এখানে লিখছি স্কলার। কেউ যদি না বুঝো তাহলে ফ্যাক্ট বুঝা নাও। মনে রাখবা, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে প্লুরাল হয়। তাহলে ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, দি বসাইছো প্লুরাল, গুণীজনেরা। ওয়াইজ দি বসাইছো গুণীজনেরা, জ্ঞানীরা। ইন্টেলেকচুয়াল অ্যাডজেক্টিভ দি বসাইছো গুণীজনেরা। কিন্তু স্কলার হলো নাউন, এই জন্য আমরা এটা স্কলার করছি। অ্যাডজেক্টিভের সাথে, মনে রাখবা, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব যুক্ত করে প্লুরাল করা হয় না, পাশে লেখা রাখা প্রয়োজন নেই। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে প্লুরাল হয়। কথাটা পাশে লেখা রাখো। আমি এই ফ্যাক্টটা, বিষয়টা বুঝে বলি। স্কলার কেন লিখলাম? নাউনের সাথে অ্যাডভার্ব যুক্ত করে প্লুরাল করা হয়। গুণীজনেরা দা স্কলার, কোনো সমস্যা নেই।
নাউনের সাথে এস বাই এ যুক্ত করে প্লুরাল করা হয়, কাউ কাউস, বয় বয়েজ, ডগ ডগস। নাউনের সাথে আমরা এস বাই যুক্ত করে প্লুরাল করতে পারি, স্কলার স্কলার। কিন্তু নাউনের সাথে আমরা এস বাই এ যুক্ত করে প্লুরাল করতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ কে আমরা এস বাই যুক্ত করে প্লুরাল করি না। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে, কি বসালে? অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে অ্যাডজেক্টিভটা প্লুরাল, প্লুরাল কমন নাউন হিসেবে গণ্য হয়। তাহলে দা ওয়াইফ, ধনীরা, হ্যাঁ, দা পুয়ার, দরিদ্ররা, দা ওল্ড, বৃদ্ধরা, দা ইয়াং, তরুণেরা। এই কথা বুঝছো কিনা? তাহলে দা ওয়াইফ, দা ট্যালেন্টেড, গুণীজনেরা। তাহলে গুণীজনেরা সমৃদ্ধ করেছেন, ইংলিশ কি বলো? সমৃদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন। হ্যাভ এন্ড রিচ, এইচ এ বি, হ্যাভ এন্ড রিচ, ই এন আর আই সি এইচ ডি, ফ্লারিশ, এফ এল ও ইউ আর আই, এস এল ও ইউ আর আই এস সি ডি। আরো যে শব্দ তোমরা দিতে চাও, কি দিচ্ছ দেখি তো? ফ্লোরিশ এন্ড রিচ, ডেকোরেটেড। হ্যাঁ, দিস, এই বৈচিত্র্যময়, দিস ডাইভার্স, DIVERS, ভার্সাটাইল যেটা লিখো DIVR, ডাইভার্স, বিউটি, আমি তোমার কিছু মনে পড়ে না? বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল, কালচার, PULPURE, this beautiful, the talented wise scholars have enriched this beautiful culture. তারপরে কখন কখন করেছেন? বিভিন্ন সময়, at different time, at different time, at DIFFERENT, different time, বিভিন্ন সময়, at different time। তারপরে কি দিয়ে করেছেন? কি দিয়ে করেছেন? আহ আহ কি দিয়ে? উইথ দেয়ার ওন ট্যালেন্ট, উইথ দেয়ার ওন ইন্টেলেক্ট, যেটা বলো। উইথ, যদি কেউ বাইও দাও কাটা যাবে, কাটবে না। উইথ দেয়ার, THEIR, দেয়ার ওন, OWN, ওন ট্যালেন্ট, TELENT, মেরিট, ঠিক আছে কিনা? ক্রিয়েটিভিটি। উইথ, থ্রো, থ্রো, সমস্যা নেই। মনে রাখবা প্রিপজিশনের ব্যবহারটা, তুমি যদি উইথ, আমি তিনটা রেন নেবো, তিনটা নিলে কোনোটাই কাটবে না। কেন আমি বলে রাখি, প্রিপজিশনের বিষয়টা তোমার একটু অনেকে টেনশনে থাকো প্রিপজিশন নিয়ে। বিউটিফুল কেন? ওই যে বৈচিত্র্যময়, তোর বৈচিত্র্যময়, ডাইভার্স, ভার্সাটাইল, মনে নাই আমার, কি করবা? বিউটিফুল দিলা, তাতে সমস্যা নেই। তো ওন থিঙ্কিং এন্ড ট্যালেন্ট, একটা কথা মনে রাখবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, লুক আফটার, লুক ইনটু, লুক অন, লুক আপন, লুক ডাউন আপন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হইলে তুমি উল্টাপাল্টা করতে পারবে না। কিন্তু জেনারেল ইউজ অফ প্রিপজিশন, এখানে উইথ, উইথের জায়গায় অ্যাট, উইথের জায়গায় বাই, বাইয়ের জায়গায় থ্রো, কাটবে না। জেনারেল মানে ফ্রি হ্যান্ড রাইটিং এ জেনারেল ইউজ অফ প্রিপজিশন, যেটা সাধারণত অর্থের তেমন মানে পার্থক্য ঘটায় না, সেই জন্য নাম্বার কাটা যাবে না। নাম্বার কাটবেন, এগুলো সহজভাবে, এটা মার্কশিটে দেখে, আমি এখানে একদম হাতে কলমে দেখছি, সাবজেক্ট হতো আমি কত বিষয়। যারা এই যারা ইয়ে নিয়ে খুব টেনশনে থাকো, কি নিয়ে? প্রিপজিশন নিয়ে। আমি এখানেও ডিপার্টমেন্টে সার্ভিস দিয়ে করছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটাতে তোমার অর্থ লুক ডাউন আপন, লুক, লুক অন, লুক আপন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেটাতে অর্থ পরিবর্তন হয়, সেটাতে তুমি স্ট্রিক্টলি ফলো করতে হবে। কিন্তু যেটাতে অর্থ পরিবর্তন হয় না, সেই ধরনের প্রিপজিশনে ফ্লেক্সিবিলিটি আছে। তোমরা কি আমার মেসেজটা পাইছো কিনা? ওকে, হ্যাঁ। তো অর্থাৎ তুমি টেনশন মুক্ত থাকো, হয়তো তুমি একটু দুর্বল প্রিপজিশন ব্যবহার করে ফেলছো, তাতেও তো খুব মহামারী মহাভারত ওষুধ দিয়ে দেবে এমনটা না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না হলে বাকিটা তুমি টান বাক্সের অনুভবী বসাইবে, সমস্যা নেই। অ্যান্ড অ্যান্ড এবং তাদের মধ্যে একজন ছিলেন, অ্যান্ড দিয়েছিলাম, অ্যান্ড ওয়ান অফ দেম, দেম ওয়াজ, কে ছিলেন? ওয়াজ, ওয়াল, দ্য ওয়ার্ল্ড পোয়েট, WRLD, ওয়ার্ল্ড পোয়েট, কি নাম ওনার? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ওয়ার্ল্ড পোয়েটটা ক্যাপিটাল লেটার লিখে দিও, যেহেতু ওনার এটা পদ্ধতি। ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, THURE।
ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর দ্য ওয়ার্ল্ড পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে কমা দিয়ে দ্য ওয়ার্ল্ড পোয়েট লিখতে পারো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ওয়ার্ল্ড পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, ট্যাগর ওয়াজ ওয়ান অফ দেম, নো প্রবলেম। ওকে, আমরা নোট চলে যাবো কোথায়? নোট 6। নোট 6 লিখছো? নোট 6-এ বেশ কয়েকটা কথা বলবো আমি। নোট 6-এ থ্রু দ্য ক্রিয়েশন অফ ফিলোসফি, তোমার কমেন্টটা চলে গেছে, যারা চিত্রকর্ম তোমার কমেন্টটা দেখতেছি। নোট 6-এ লিখো, তোমার তো কমেন্ট আমি দেখতেছি। থ্রু দ্য ক্রিয়েশন অফ ফিলোসফি, সায়েন্স এন্ড আর্টস, এগুলো নাউন, কমন নাউন। কমন হলে তার পূর্বে দিয়ে বসতো না, কমন নাউন না। থ্রু দ্য সায়েন্স, এগুলো হলে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো সেই জন্য আর্টিকেল বসেন। এই যে সায়েন্স, সায়েন্স এটা কমন নাউন না। সায়েন্স, আর্ট, ফিলোসফি এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য আমরা কম বসানি। এবার আসো, উম, এবার হলো নোট কত? নোট 6 লিখো। নোট 6-এ অনেক বেশ কথা আছে, বেশ কয়েকটা ইয়া লিখো নোট 6-এ। নোট 6 লিখো। প্রথম কথা, প্রথম কথা, নোট 6। প্রথম কথা, প্রথম কথা, বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে, বাংলা অসমাপিকা, অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বুঝছো কিনা? বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, আমি আমার মতো করে লিখো। এ, কোরিয়া, করে, ইয়া এ, কোরিয়া করে। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ, কোরিয়া করে, কোরিয়া পড়ে, এরকম থাকলে কোরিয়া পড়ে। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে, থাকলে ইংরেজি করার সময়, করার সময়, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া অবলিক এ থাকলে ইংরেজি করার সময় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পার্টি, পারফেক্ট পার্টিসিপল, প্রিপোজিশন প্লাস জেরানযুক্ত ফ্রেজ, প্লাস জেরান যুক্ত ফ্রেজ। তাহলে প্রেপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রেপোজিশন প্লাস জেরান যুক্ত ফ্রেজ, লিখছি না? জেরান যুক্ত ফ্রেজ ব্যবহার করে অনুবাদ ঠিক হবে না, ব্যবহার করে অনুবাদটি করা যেতে পারে, এই করা যেতে পারে। খুব ভালো করে শুনো, ইতিমধ্যে একটা করছো, ইয়া দিয়ে একটা করছিলাম, আমি এখানে নোট 7 লিখছিলাম, তোমরা একটু কাইন্ডলি নোট 6 লিখে রাখো। ওই যে সামাজিক বিধিনিষেধ ও ঘেরাটোপের রহস্য ছিন্ন করিয়া, এখানে লেখা রাখো নোট 6। 7 লিখছিলাম।
তোমরা কাইন্ডলি একটু ইয়েটা করো। এটা কি নোট 7 লিখছিলে কিনা? নোট 7 লিখছো? আমি যে ওই যে ছিন্ন কোরিয়াটা কি নোট 7 লিখছো কিনা সেটা বলো। হ্যাঁ, ওকে। তো বাংলা অসমাপিকে ক্রিয়ার শেষে ইয়া বা এ থাকলে ইংরেজি করার সময় আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড খুব প্রবলেম। এখন ঠিক আছে মনে হয়, এখন ঠিক আছে না? হ্যাঁ, 7টা কেটে কি 6 দেবো? হ্যাঁ, 6 দিবা, কারণ আমরা এই নোটটা এখানে ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এবার আসো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি। এ ধরনের বাক্যকে এই এই নোটের সাথে একটু কথাটা লিখে রাখো। এ ধরনের বাক্যকে এ ধরনের বাক্যকে ওই যে উপরের নোটটার সাথে আরেকটু কথা বলে রাখি। এ ধরনের বাক্যকে এ ধরনের বাক্যকে এ ধরনের বাক্যকে তোমার হোয়েন, হোয়াই, বিফোর, আফটার, এই ধরনের বাক্যকে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ, সিন্স প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে। অ্যাজ, সিন্স প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। দেখবো যে অনেকগুলো বাক্য এখানে করাইতে পারবে। সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে করে কমপ্লেক্সে রূপান্তর করা যেতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে অনুবাদ করা যেতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তর করেও অনুবাদ করা যেতে পারে। অনুবাদ করা যেতে পারে মডেল বাক্য। কত নম্বর হবে মডেল বাক্য? 17, 17 না কি জানি, 17 না 18? বাড়ি গিয়ে আমি তাকে ওষুধ দেখলাম। বাড়ি গিয়ে 18। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। এ ধরনের বাক্যকে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ, সিন্স প্রভৃতি সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে অনুবাদ করা যেতে পারে। এই বাক্য দিয়ে অসংখ্য বাক্য আমি অনুবাদ করাবো। এই বাক্যটাকে কি মানে এই বাক্যটাকে নির্ভর করে। বাড়ি গিয়ে আমি এটাকে অনুবাদ কি কি লিখতে পারো দেখো। বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। ঠিক আছে? তুমি যেভাবে অনুবাদ করতে পারো দেখো, আমি অনুবাদটা লিখি। 1 নম্বর, আমরা কি কি প্রক্রিয়া প্রেজেন্ট পার্টিসিপল দেখো। 1 নম্বরে হলো গোয়িং হোম। আমি আই ফাউন্ড হিম, FOUND, ফাউন্ড বা হিম আমি তাকে দেখলাম। কি দেখলাম? ইল। এটা প্রেজেন্ট পার্টিসিপলে করছো, পার্টিসিপল। যদি এটা পারফেক্ট পার্টিসিপল করো, পারফেক্ট পার্টিসিপল করলে কি হবে? কে লিখতে পারবা? বা পারফেক্ট পার্টিসিপলে করলে কি হবে? হ্যাভিং, হ্যাভিং গন, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং গন হোম, বারে কি? হ্যাভিং গন হোম আই ফাউন্ড হিম ইল। কেউ যদি প্রেজেন্ট, এটা হলো পারফেক্ট পার্টিসিপল।
হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট, এটা পারফেক্ট পার্টিসিপল। চাইলে তুমি প্রেজেন্ট প্রিপজিশন ব্যবহার করে করতে পারো। আফটার গোয়িং হোম, গোয়িং হোম, আই ফাউন্ড হিম ইল, আফটার গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল। এটা প্রিপজিশন যুক্ত ফ্রেজ, এটা প্রিপজিশন যুক্ত ফ্রেজ, প্রিপজিশন প্লাস জেরান্ড যুক্ত করে। আর লাস্টটা হলো when কমপ্লেক্স করে, WHEN, when I went home, went home, I found, FOUND, found him in। পরে কিন্তু যন্ত্রণা দিও না। আমি বলছি যে এই যত ইয়া আছে দেখবা যে এই যে একটা পাইয়া গেছে অলরেডি, কত যে উদাহরণ পাইবা ইয়া দিয়া কাজটি করে, একটা অ্যাভেলেবেল র্যান্ডমলি পাইবা। ইয়া ইয়া দিয়ে উদাহরণ, কম্পাউন্ডে করলে আই ওয়ান্ট, কম্পাউন্ডের সহজের জন্য আমি দিলাম। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যদি ইয়া থাকে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা প্রিপজিশন প্লাস জিরান্ট অথবা কমপ্লেক্সে রূপান্তর করে অনুবাদটা করতে পারি। দেখো সামাজিক ঘেরাটোপের রহস্য ছিন্ন করিয়া, এই যে হ্যাঁ, তাহলে হ্যাভিং, যদি হ্যাভিং দিয়ে করো হ্যাভিং ব্রোকেন, আর প্রেজেন্ট পার্টিসিপল করলে ব্রোকেন, ব্রেকিং। ঠিক আছে কিনা? যে প্রিপজিশন প্লাস জিরান্ট দিয়ে করলে বাই ব্রেকিং। ওকে, হ্যাঁ, ওকে। তারপরে চলো, কত নম্বর উদাহরণ? আচ্ছা, একটা প্রশ্ন এখানে বলে রাখি। এখানে আই ওয়েন্ট হোম, হোমের পূর্বে টু বসে না কেন? আমি স্কুলে যদি যাই, স্কুলে গেলে বলতো আই ওয়েন্ট স্কুল নাকি আই ওয়েন্ট টু স্কুল? বলো, একটা মিনিট, 30 সেকেন্ড সময় দাও। হ্যাঁ, লেখা রাখো হোম অ্যাব্রোড, হোম, ABROAD, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, আপ ডাউন, ফার নিয়ার, ফার নিয়ার। হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, আপ ডাউন, ফার নিয়ার। এই ছয়টা শব্দ, এই শব্দগুলো নিচে একবার হয়, তার পূর্বে টু বসে না, লেখা রাখো। হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, আপ ডাউন, ফার নিয়ার। 1 মিনিটে বিরতি দিও আমারে। হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, আপ ডাউন। হোম অ্যাব্রোড,
হোম অ্যাব্রোড হিয়ার দেয়ার আপ ডাউন ফার নিয়ার, হোম অ্যাব্রোড হিয়ার দেয়ার আপ ডাউন ফার নিয়ার, এই শব্দগুলো নিজে অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়। এগুলোর পরে কি হয় না বলো? এগুলোর পরে এগুলোর পূর্বে টু বসে না, লেখা রেখো, এগুলোর পূর্বে টু বসে না, এগুলোর পূর্বে টু বসে না। হোম অ্যাব্রোড হিয়ার দেয়ার আপ ডাউন ফার নিয়ার এই শব্দগুলো। ওকে, যদি তুমি দুইটা বাক্য এই এই প্যাটার্নে দুইটা বাক্য অনুবাদ তুমি কাটা অনুবাদ করতে হবে, ছোট র অনুবাদ 20 নম্বর, উদাহরণ নম্বর 20 নাকি জানি 19 নম্বর। এই শব্দগুলো নিজে একবার টু বসে না, আই ওয়ান্ট টু স্কুল হয় কিন্তু আই ওয়ান্ট হোম হয়। কাজ লিখো, কাজটি সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করে, সহজ অনুবাদ করে, বালকটি স্থান ত্যাগ করলো, বালকটি স্থান ত্যাগ করলো, ত্যাগ করলো। অনুবাদ করো, এক্সাম্পল নম্বর 19। হ্যাঁ 19, 19 এক, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রিপজিশন এবং কমপ্লেক্স। হ্যাঁ অনুবাদ করো। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, দুইভাবে অনুবাদ করবা 20। অসুস্থ হয়ে, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, বিশ্রাম নিল। দুইটার অনুবাদ, 1 ঘন্টা, অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল, সিম্পল, কমপ্লেক্স, এই দুইটা তাতে করে হলো। এই ওইটাতে হলো, আমি আবার বললাম, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ওই যে প্রিপজিশন প্লাস জিরান, চার কমপ্লেক্স। দ্রুত করো। বুঝছো? ওকে, তো সেম কথা, কাজটি সম্পন্ন করে বালকটি স্থান ত্যাগ করলো। তাহলে কি হলো? ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য বয় লেফট দ্য প্লেস। তাহলে ফিনিশিং দ্য ওয়ার্ক, তুমি ফিনিশিং দিয়ে করো, ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য বয় লেফট দ্য প্লেস, প্লেস। তারপরে ইয়ে করলে কি হবে? ফিনিশিং কমপ্লিটিং একই কথা, হ্যাভিং finished, FINISHED, finish the work, after finishing, finishing the work। আর কমপ্লেক্সে কি করছো? আমি করতেছি এইভাবে, the boy had finished the work before he left the place, LEFT, left
the place. When the boy had finished the work, না হ্যাঁ দিতে পারো, ফাইন দিয়ে দাও, ফাইন দিয়ে দাও, ফাইন দিয়ে দাও। The boy had finished the work before he left the place. অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল। Being tired, being tired, 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 হ্যাঁ। The boy finished the work. The boy had finished the work before after যেটা ব্যবহার করা কি? হ্যাঁ। Being sick, being tired, being sick or sick, SICK, sick by ill, হ্যাঁ। Being sick, being sick, ill, tired না হবে, ক্লান্ত না, ill, being ill, being আচ্ছা, being sick, sick আর এটা sick বেটার হবে, being sick, অসুস্থ হওয়া মানে sick এখানে, কারণ অল্প সময়ের অসুস্থতা হইলো sick, আর দীর্ঘ সময় অসুস্থ হওয়া কি বলো? ইল। তাহলে রহিম, রহিম TWK took REST rest for an hour, for an hour, HOUR hour। এবার বলো কমপ্লেক্সে কি হবে? আচ্ছা পারফেক্ট কমপ্লেক্সে পরে দিও, পারফেক্ট পার্টিসিপলে কি হবে বলতো এটা? এটা যদি আমি পারফেক্টে করি, পারফেক্ট পার্টিসিপলে কি হবে বলো? পারফেক্ট পার্টিসিপলে কমেন্ট বক্সে লিখো তো। হ্যাভিং বিন সিক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাভিং বিন SICK sick, রহিম took a rest for an hour। ওকে, হ্যাঁ। তারপরে হলো কি, এবার লিখো বিসিএস পরীক্ষার প্রশ্ন। অ্যাবাউট এন আওয়ার, ও ফর এন আওয়ার, অ্যাবাউট দাও, সমস্যা নেই, প্রায় এগুলো সমস্যা নেই, আমি শুধু স্ট্রাকচারটা দেখাইলাম। এবার লিখো বিসিএস পরীক্ষার প্রশ্নটা লিখো। এবার কত নম্বর উদাহরণ? আমি কিন্তু এটা একটা তোমার ইয়ে দিয়ে নিলাম, আম, কি বলো, আচ্ছা এখানে একটা দ্বিতীয় কথা বলে রাখি, দ্বিতীয় কথাটা বলে রাখি, দ্বিতীয় কথায় লিখো, দ্বিতীয় কথা এটাও লেখা রাখো, তারপর উদাহরণটা দিতেছি। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা, অসমাপিকা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্তমান দ্বিত্ব লিখো। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্তমান, অন্তমান দ্বিত্ব থাকলে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্তমান দ্বিত্ব থাকলে ইংরেজি করার সময় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। অন্তমান দ্বিত্ব থাকলে, অন্তমান দ্বিত্ব, অন্ত ফুটন্ত, উদীয়মান, দ্বিত্ব হাসতে হাসতে, অন্তমান দ্বিত্ব থাকলে ইংরেজি করার সময় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। ইংরেজি করার সময়, করার সময় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল হয়। নাম্বার ছাড়া লিখো, আমি আর কিছু লিখবো না, হ্যাঁ। তাহলে যদি বলি আই স এ নাইস, ধরো আই স ফ্লাইং বার্ড, FLYNG, ফ্লাইং বার্ড, BIRD, বার্ড, উড়ন্ত, উড়ন্ত, হ্যাঁ। আর লিখো দা গার্ল, GIRL, গার্ল went away laughing, LAUGHING, laughing।
লাফিং। লাফিং মানে কি? হাসতে হাসতে। তাহলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এগুলো হইলে প্রেজেন্ট পার্টিসিপল থাকে। ওকে, এবার কত নম্বর বিসিএস এটা একটু কাইন্ডলি আমার বলো। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। লিখো, আমাদের জীবনে, লিখো। এটা উদাহরণ নম্বর কত হবে? 21 না 22? দেখো বলো, লিখো। 21, 21 নম্বর। কততম বিসিএস একটু আমার দেখে বলো। আমাদের জীবনে, আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে, কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি, পরিত্যাগ করি। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ। তাহলে বলো, কি লিখছো? আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে অসম্ভব এবং কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তাহলে আমাদের জীবনে আমরা হ্যাঁ, তাহলে এবার বলো সাবজেক্ট কে বা কে? সাবজেক্ট কে? আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই অসম্ভব, কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তাহলে সাবজেক্টটা কে হচ্ছে? আমরা। আমরা, উই, আমরা। গিভ আপ, আমরা 1 নম্বর নাম্বারিং করে রাখো। 2, পরিত্যাগ করি, আমরা পরিত্যাগ করি, আমরা পরিত্যাগ করি। 2। প্রশ্ন, কি পরিত্যাগ করি? প্রশ্ন লিখো, কি পরিত্যাগ করি? 2 নম্বর, কি পরিত্যাগ করি? উই গিভ আপ, উই গিভ আপ, আমরা পরিত্যাগ করি। কি পরিত্যাগ করি? মেনি থিংস, MANY, মেনি থিংস। উই গিভ আপ মেনি থিংস। আহ কোথায় পরিত্যাগ করি? ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। কেন পরিত্যাগ করি? আমাদের জীবনে। 3। আমরা তাহলে 1, 2, আমরা পরিত্যাগ করি। 3, কোথায়, কোথায় পরিত্যাগ করি? 4, আমাদের জীবনে। কেন পরিত্যাগ করি? তাহলে কি পরিত্যাগ করি, কোথায়, কেন। এরপরে এবার বলো কেন পরিত্যাগ করি? কঠিন এবং অসম্ভব মনে করে। এই এটা হলো 5। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, মনে করিয়া, ইংলিশ কি বলো? মনে করিয়া। ইন আওয়ার লাইফ হলে চলবে, লাইফ দরকার নেই।
মানে এটা আর মানে একটা লাইফ ইন আওয়ার লাইফ আছে না, লাইফ দরকার নেই। এটা হলো প্রাণ না, লাইফটা একটা কালেকটিভ হিসাবে ইয়ে হয়। বুঝছো বিষয়টা? মানে লাইফ মানে প্রাণ, এটা প্রাণ না, লাইফ হলো জীবন। হ্যাঁ, তাহলে এই যে থিঙ্কিং, থ্যাংক ইউ সো মাচ। থিঙ্কিং, থিঙ্কিং, এজিউমিং, ASSU, assuming, thinking, assuming, difficult and impossible, difficult and impossible, PUSSIBLE, impossible। তাহলে থিঙ্কিং, হ্যাঁ থিঙ্কিং এর পরে যদি তুমি এখানে উইথ দ্যাম দাও, ওই হ্যাঁ দ্যামটারে হলো তুমি দ্যাম, এটারে তুমি যে থিংস গুলাকে বুঝাইলে আর কি। এখন আমার প্রশ্ন উত্তর দাও, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, দুইটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ওয়ান, অ্যাডভার্ব টু। এটা একটু আমরা আগে পরে, আমরা তোমার সাথে আমার কমিটমেন্ট হইলে এতটুকু, হ্যাঁ তোমার সাথে আমার কমিটমেন্ট এতটুকু, উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ, এবং থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, এটাতে কোনো কমিটমেন্ট নাই। তুমি যদি এটা শুরুতে নিয়ে আসি, শুরুতে নিয়ে গেলে, শুরুতে নিতে পারি, শুরুতে নিয়ে যেতে পারি, এটি শুরুতে নিয়ে যাই, নিয়ে যেতে পারি, আরো খারাপ লাগবে না? দেখো তো, থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ, কোনো সমস্যা? থিঙ্কিং মেনি থিংস, কোনো সমস্যা নেই। ডিফিকাল্ট, ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, কোনো সমস্যা নাই। শুধু উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস বাই অ্যাজিউমিং, দাও বাই দাও, সমস্যা কি? তোমরা কি আমার কথা রিসিভ করতে পারছো? পরের বাক্যটা লিখো। একই বিসিএস, এটা কততম বিসিএস কেউ বলতে পারবা কিনা? কততম বিসিএস? এটা কততম বিসিএস ছিল? 27তম, লেখা রেখো 27তম বিসিএস, পাশে লেখা রেখো। কারণ আমি তো চাচ্ছি যে বিসিএস এর কোনো প্রশ্নের জন্য বাদ না যায়। পরের বাক্যটা ছিল, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে, পরের বাক্য লিখো। কখনো কখনো 23 নম্বর উদাহরণ মনে হয়, কখনো কখনো আমরা, কখনো কখনো, কখনো কখনো আমরা, এটা হোমওয়ার্ক, কিছুটা সাহস প্রদর্শন করে, কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কোনো কাজ শুরু করি, শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা, সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, দুর্বল্য এনে দেয়, এবং এবং আমরা সে অবস্থাতেই, সে অবস্থাতেই তা পরিত্যাগ করি, পরিত্যাগ করি। 27তম, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করি, কোনো কাজ শুরু করি। দেখে দেখে লেখো, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। 22 নম্বর উদাহরণ। তাহলে কখনো কখনো, কখনো কখনো আমরা কিছুটা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয়, এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। আমার সাথে সাথে থাকো, আমার সাথে সাথে। কখনো কখনো আমরা, আন্ডারলাইন করো, কিছুটা সাহস, কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, গেল, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের, আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয়, এবং এগুলো রাখ দাও, এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি।
তাহলে কখনো কখনো আমরা সরি কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। ওকে, কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। তাহলে দেখো, এটা বড় বাক্য, আমি এটারে তিনটা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে আমরা কখনো কখনো এটার আগে আমরা নিয়ে আসতে পারি সামটাইম। দেখো, সামটাইম, সামটাইম সাবজেক্টকে আমরা ওই, এক নম্বরে ওই, আমরা কখনো কখনো স্টার্ট দিয়ে নিয়ে আসলাম ওই। ভার্ব কি? কমেন্ট বক্সে বলো ভার্ব কি? শুরু করি। হ্যাঁ, উই স্টার্ট, উই বিগিন। প্রশ্ন, কি শুরু করি? তিন, কোন কাজ। উই স্টার্ট এনি ওয়ার্ক। কিভাবে শুরু করি? কিভাবে? কিছুটা সাহস প্রদর্শন করিয়া। ইয়া পাইছো কিনা আবার বলো। 4 নম্বর, সাহস প্রদর্শন করিয়া ইংলিশ কি বলো? এই এবার তো নোট করে ফেলছো। বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে অন্তমাদিত্য ইয়া থাকলে, তাহলে প্রদর্শন করিয়া ইংলিশ কি বলবা? বাই শোয়িং। এতে তাহলে শোয়িং, তাই না? ডেমনস্ট্রেটিং, ডেমো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে শোয়িং, তাহলে ওই যে আমরা, তাহলে রহস্য ছিন্ন করিয়া যত ইয়া আছে প্রচুর পরিমাণে ইয়া পাইবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তাহলে এনি ওয়ার্ক বাই শোয়িং, বাই দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। শোয়িং, SHOWING, শোয়িং সাম কারেজ, COURAG, কারেজ, বাই শোয়িং সাম কারেজ। অ্যাডভার্বিয়াল, আপত্তি আছে কি? আর এটা যদি আমি শুরুতে নিয়ে আসি, বাই শোয়িং সাম কারেজ, আপত্তি আছে কারোর? এবার না বলো, ইয়েস অর নো। বাই শোয়িং সাম কারেজ সামটাইমস উই স্টার্ট এনি ওয়ার্ক, কারোর আপত্তি আছে? সামটাইমস এবং বাই শোয়িং সাম কারেজ, কোনো আমাদের সমস্যা নাই। হ্যাঁ, ইয়েস। এরপরে বাট, সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয়। কে এনে দেয়? কে এনে দেয়? সামান্যতম অসুবিধা, এক, ভার এনে দেয়। দুই, তাহলে দ্য স্মলেস্ট প্রবলেম, সুপারলেটিভ ডিগ্রি, সামান্য, সামান্যতর, সামান্যতম। দ্য এ লিটল বিট অফ প্রবলেম, আমি এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। স্মলেস্ট, এ লিটল বিট অফ প্রবলেম, স্লাইটেস্ট প্রবলেম, লিটল ডিফিকাল্টি, কোনো সমস্যা নেই। দ্য স্মলেস্ট প্রবলেম, দ্য স্মলেস্ট প্রবলেম, BRINGS, ব্রিংস, এনে দেয়। তাহলে সামান্যতম অসুবিধা এনে দেয়। প্রশ্ন, কি এনে দেয়? আমাদের স্নায়ু দৌর্বল্য, আওয়ার। স্নায়ু দুর্বল ইংলিশ কি বলো? কমেন্ট বক্সে বলো। স্নায়ু দুর্বল, নার্ভাসনেস। পরীক্ষার হলে এতই নার্ভাস, ধরো নার্ভাসনেস মনে আসতেছে না, মেন্টাল উইকনেস, বুঝছো না? মেন্টাল উইকনেস, আওয়ার নার্ভাসনেস, NERVOUS, NES, আওয়ার নার্ভাসনেস। এন্ড 3 নম্বর বাক্য, তুমি এত কথা চিন্তা করো না, মানে এ লিটল বিট অফ প্রবলেম মেক আস নার্ভাস, কি সমস্যা? মানে ইজিলি চিন্তা করো। আল্লাহর রহমতে 10-12টা প্যাসেজ অনুশীলন করার পরে, বিশ্বাস করো, শুধু রেগুলার অনুশীলন করতে থাকো, তুমি যা ভাবো, আমার কাজটা হলো ভাবনাটা অনুবাদ করতে পারতেছো, আর কিচ্ছু না। তোমার ভাবনা তুমি অনুবাদ করে ফেলতেছো। এখন আমরা শুধু শব্দ বাড়াবো পরে, প্রয়োজনীয় শব্দ। এন্ড, সে অবস্থাতে আমরা তা পরিত্যাগ করি। এন্ড উই, পরিত্যাগ করি, LEAV, লিভ ইট। আমরা, মনে রাখবা, আমরা। ওয়ান, পরিত্যাগ করি। দুই, কি পরিত্যাগ করি? তা পরিত্যাগ করি। চার, কখন পরিত্যাগ করি? উই লিভ ইট ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্যাট, VERY, ভেরি, SITUATION, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, উই লিভ ইট ইন দ্যাট ভেরি সিচুয়েশন। কখনো, সামটাইমস উই স্টার্ট এনি ওয়ার্ক বাই শোয়িং সাম কারেজ, বাট দ্য স্মলেস্ট প্রবলেম ব্রিংস আওয়ার নার্ভাসনেস, and we leave it in that very situation. কোনো সমস্যা নাই, ওই ঘুরে ফিরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওই যে বাকি যেটা আছে। তোমরা কি বুঝছো কিনা? সামটাইমস উই ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে।
কারো কোনো প্রবলেম? ইয়েস অর নো করা আছে? আর একটা উদাহরণ লিখে দিই, এটা বাসার মধ্যে দিয়ে বাসায় প্র্যাকটিস করবো, এটা থেকে আমরা শুরু করবো। লাস্ট লাস্ট উদাহরণ, এটা দিয়া তুমি লিখো। এটা কত নম্বর? এইখানেও আছে, দাঁড়াও। বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলে এখানে নল থাকবে অথবা না থাকতে পারে। এটা পরে নোট কত? 7, নোট 7, 8, 9। আগামী ক্লাস খুব গুরুত্বপূর্ণ। আগামী ক্লাস থেকে হবে নোট কত? নোট 7 থেকে শুরু হবে, নোট 7। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে নোট 7। আগামী ক্লাসটা আমি কালকে আমার একটা পরীক্ষা ছিল, যদি রবিবারে নিলে তোমরা একটু ছুটি দিলে তো আমি, আমার একটু দরকার ছিল, কালকে আমার মানে একটা পরীক্ষা আছে, আমি অ্যাসাইনমেন্ট টেস্ট। তাহলে রবিবারে যদি নেই কোনো প্রবলেম, রবিবারে আমরা নোট 9 শেষ করে ফেলবো, মানে রবিবার থেকে তুমি প্রথম আলোতে যেতে পারবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। রবিবার ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট। রবিবারে রবিবারে ইনশাল্লাহ একটু যদি 10 মিনিট বেশিও লাগে, রবিবারে তুমি মোটামুটি প্রথম আলো শুরু করে দিতে পারবা। এরপরে মঙ্গলবারে ফুল পুরা দামে, মঙ্গলবারে আমার আর কোনো রেস্ট নাই। মঙ্গল বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমার মেয়াদ আছে, যদি স্যার ক্লাস না নেয়। আর 3টা ক্লাসের মধ্যে যদি তুমি শব্দ সংকট ছাড়া স্ট্রাকচারে সমস্যা হবে না, এই আস্থা আমি তোমার দিতে পারি 3টা ক্লাসের মধ্যে। আর 3টা ক্লাস আমার সময় দিবা ট্রান্সলেশনের জন্য। এরপরে যদি কোনো সমস্যা থাকে, বাকি রিস্ক আমার। কিন্তু যে প্রথম আলো করো আর যাই করো, হয়তো আমি আবার বললাম শব্দ সংকট আমার তোমার থাকবে, কিন্তু স্ট্রাকচারের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, কোনো কথা বলবা? কিছু বলবা নাকি? স্যার, আপনি ওই যে পড়ার মাঝে মাঝে যে ছোট ছোট গ্রামাটিক্যাল রুল গুলা দেন, এটা খুবই ইফেক্টিভ স্যার। আর এইভাবে পড়লে এটা মনেও থাকে স্যার। এগুলা একটু বেশি করে যদি দেন স্যার, কাইন্ডলি, খুব ভালো। বিরক্ত হবে না তো? না স্যার, এটা আরো ভালো লাগে স্যার, ঠিক আছে, ঠিক আছে, এবং ঠিক এটা আছে, ঠিক মনে আছে, থাকে অনেক। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ছোটখাটো অনেক বিষয় তো আমরা জানি না, এগুলো দিলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, চলো, হ্যাঁ, আর স্যার, এইভাবে পড়লে কি ওই ওই গ্রামাটিক্যাল গুলো খুব মনে থাকে স্যার। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। আমি তাহলে ঠিক আছে, যেহেতু থ্যাংক পারমিশন ইউ দিচ্ছি, স্যার, আমি যেখানে থ্যাংক ইউ। গ্রামাটিক্যাল ফ্যাক্ট বের করে দেবো যেখানে পারি। ওকে, জি স্যার। এক স্যার মিনিট সময় দিয়ে কোথায় ফেললাম। কোথায় সিঙ্গুলার কোথায় স্যার প্লুরাল মানে একটা আমাদের কোশ্চেন নিশ্চিতভাবে ছিল কিভাবে স্যার। আছে এগুলো বলেন স্যার। হুম, হুম, শিওর, শিওর, হ্যাঁ, সমস্যা নেই। ওকে, বলো। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। স্যার, এ হুম, ফ্যাক্ট ডেটের একটু ইউজটা যদি বলতেন কোনটা? কাইন্ডলি। এ ফ্যাক্ট ডেট। এ ফ্যাক্ট, এ ফ্যাক্ট, জি স্যার। জি স্যার। শোনো, এ ফ্যাক্ট সাধারণত কমপ্লিমেন্টারি স্তরে ব্যবহার হয়, এটা নাউন ক্লজ হিসাবে। দিস ইজ এ ফ্যাক্ট দ্যাট, মানে এ ফ্যাক্ট সাধারণত কমপ্লিমেন্টারি, এটা আসবে সামনে একটা ব্যবহার। নোট মানে 10 এর পরে দেখো যে একটা হুবহু একটা উদাহরণ আছে বঙ্গবন্ধু অনুবাদ করানোর সময়, দেখো যে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং পরে দেখা এ ফ্যাক্টের পরে যেটা থাকে এটা নাউন ক্লজ হয়। তাহলে স্যার, নাউন ক্লোজ কি কি ডিনোট করার ক্ষেত্রে আগে আমরা কি এ ফ্যাক্ট ডেট ইউজ করতে পারি অলওয়েজ? কিচ্ছু না, একদম রেয়ার, আমি বলে রাখি এটা তো রেয়ার ইউজ, এটা ব্যতিক্রম ব্যবহার। নাউন ক্লজ সহজ সহজ কথা, ওই যে সাবজেক্ট স্থলে অবজেক্ট স্থলে প্রিপজিশনের পরে, এগুলো দেখবো যে আমি সেন্টেন্স, আমি কিছু মৌলিক সেন্টেন্স শেখাবো, তো সেগুলোর মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কি বলছো কোনো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার আর- স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে র- মূল র- যদি র- রচন হ্যাঁ, বলতেছি, রচনাতে 1000 শব্দ প্লাস হবে, 1200 শব্দ টার্গেট। হ্যাঁ, মানে যদি 2টা রচনা হয় 600 করে লেখার চেষ্টা করবো। আর কিছু বলবো? স্যার। স্যার হচ্ছে সংসদের ক্ষেত্রে স্যার, যে প্রস্তাবনা যেটা বলে না, ওইটার ইংলিশ কি মোশন হবে? মানে মূলতবি প্রস্তাবনা ইয়েস, বা, মোশন, ইয়েস, অ্যাবসলিউটলি, হ্যাঁ। আর উত্থাপন করা ইংলিশ এটাকে রেইজ বলতো, মানে সংসদে উত্থাপন। রেইজে বলে, রেইজ আর একটা টার্ম আছে, আর একটা শব্দ আছে। আসসালামু আলাইকুম স্যার। হুম, বলো, স্যার কথা ছিল স্যার। বলো। স্যার ওই যে আপনার যে পিডিএফটা দিয়েছেন স্যার, ওটা তো ওপেনই করতে পারতেছি না, বুঝতেছি না এটা কিভাবে স্যার। জিমেলে নিয়ে দিবা। আচ্ছা, ওপেন করতে পারছো এমন কেউ আছে কিনা, ওই যে ইয়ার নোটটা? স্যার পারছি স্যার, ওই ল্যাপটপে জি হয় আর কি, স্যার, ওপেন মোবাইলে হয় হয়েছে নাই। স্যার। জি স্যার, ল্যাপটপে স্যার পারছি। পারছি। কোন একজন বন্ধু বান্ধবের হেল্প নাও, মনে রাখবে এটা সম্ভব। যেহেতু একজন পারছে, তাহলে সবাই পারবে কথা। তুমি এক্সপার্ট, কারোর সান্নিধ্য নাও, হ্যাঁ। আচ্ছা স্যার। স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হুম, 600 ওয়ার্ড বলতে এটা মিনিমাম মানে একটা কত পেজের মধ্যে, মানে ওভাবে তো ছয় আসলে সাত গুনে। ধরো তুমি, আমরা সাধারণত একটা এক পৃষ্ঠায় 80 থেকে 100 শব্দ লিখি আর কি। সেই হিসাবে যদি ইয়ে হয়, তাহলে কমপক্ষে 12, 2টা 50 নম্বরের রচনা কমপক্ষে 12 পৃষ্ঠা হবে, এটা বলে রাখলাম।
12 পৃষ্ঠার নিচে যেন না হয় আর কি, বুঝছো বিষয়টা? স্যার 12 পৃষ্ঠার আপনি, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা রচনার যে স্যার পয়েন্ট গুলো দিয়েছেন ওইগুলো যদি ইংলিশে হচ্ছে ওইগুলো আমরা মানে লিখে রাখবো আমাদের মতো করে দেখবা পয়েন্ট। রচনা 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 নিয়ে তোমার টেনশন নিয়ে না, আপাতত তোমাদের যে কাজগুলো দিচ্ছে একটু একটু লাগাও, তথ্যগুলো ওই যে বললাম না বিষয় ভিত্তিক জ্ঞানটা, টপিক ভিত্তিক জ্ঞানটা বাড়াও, এটা আমার রিকোয়েস্ট, বারবার বলতেছে, রিকোয়েস্ট রাখো, আর কিছু লাগবে না। স্যার শর্ট দেখো নোটের ক্ষেত্রে কয়টা লাইন দিলে ভালো হয়? শর্ট নোট 1 পৃষ্ঠায় লিখবে, 5 নম্বরের শর্ট নোট এক পৃষ্ঠার মধ্যে লিখবে, 1 পৃষ্ঠার মধ্যে 1 পৃষ্ঠায় কভার করে ফেললে চলবে। হ্যাঁ, কারণ খাতা তো এখানে লম্বা কি খাতা তো, পয়েন্ট আকারে লিখবো স্যার? শর্ট নোট পয়েন্ট আকারে লেখা দরকার নেই, শর্ট নোট নিষ্প্রয়োজন, আচ্ছা শর্ট আচ্ছা নোট এক ধরনের প্যারাগ্রাফের মতো। ওকে, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, রবিবার স্যার দেখা হবে আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এখানে তো স্যার পার্ট এ এবং পার্ট বি স্যার দুইটা পার্টে যেহেতু অ্যান্সার করতে হয়, স্যার সেই ক্ষেত্রে কি পার্ট এ শেষ করে পার্ট বি অ্যান্সার করতে হবে? ব্যাপারটা না, কি এরকম নাকি বাধ্যতামূলক স্যার? না। তুমি চাইলে পার্ট বিটা আগে শেষ করে ফেলতে পারো, তুমি চাইলে আহ, রচনাটা দিয়ে শুরু করতে পারো, ট্রান্সলেশন রিট্রান্সলেশন লেখাও 2 ঘন্টার মধ্যে পার্ট এ শেষ করে তুমি পার্ট বি থিমেটিক কোশ্চেন দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ খাতা একটা তো। স্যার এই ক্ষেত্রে কি মানে এরকম করা যাবে কি মানে পার্ট এর কোনো একটা অ্যান্সার বাকি রেখে পার্ট বি তে যাওয়া যাবে, তারপর আবার পার্ট এ অ্যান্সার করা, মানে এটা এরকম? করলে খারাপ দেখায়, এটা করলে খারাপ দেখায়, কিন্তু নাম্বারের যেহেতু আমাদের সিকোয়েন্স আছে তাতেও সমস্যা নেই, টেনশন নিও না। যেহেতু নাম্বারের একটা সিকোয়েন্স আছে আমাদের, পার্ট এ আর পার্ট বি যেহেতু এটা 1 2 3 আলাদা আলাদা না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সর্বোচ্চ পরামর্শ থাকবে সিকোয়েন্স ধরে ধরে লেখা, ধারাবাহিকভাবে লেখা একটা প্রেস্টিজিয়াস। ঠিক আছে, হ্যাঁ? আল্লাহ জি হাফেজ, স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, তাহলে রবিবার দেখা হচ্ছে, রবিবার কোনো মতে মিস করো না, হ্যাঁ।